2025 সালের বৃত্তি পরীক্ষার প্রশ্নে 10টি শূন্যস্থান ছিল। সেই শূন্যস্থানগুলো আমরা এখন সমাধানের চেষ্টা করব। এর আগে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর সমাধান করেছি। এবার শূন্যস্থানগুলো সমাধান করার চেষ্টা করব। 1 নম্বরের শূন্যস্থান সেটা হচ্ছে 3500 ভাগ একটা ফাঁকা ঘর। এটা সমান হচ্ছে 35। তো এই ফাঁকা ঘরে কত বসবে এটা হচ্ছে আমাদের বলতে হবে বা লিখতে হবে। তাহলে এটা সমাধানের জন্য আমরা কি করতে পারি সেটা একটু চিন্তা করি। এরকম, যেহেতু এই জায়গায় 35 আছে, তাহলে এই জিনিসটাকে আমরা এরকম করলাম, এই যে 35 গুণ হচ্ছে 100। এটা করলে আমরা কি পাবো? এই যে 3500 পাবো এটা। তাহলে এই যে 3500 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, মানে এই যে দেখো দুইটা শূন্য কাটা যাবে। যেহেতু এই জায়গায় 35 আছে, দুইটা শূন্য বাদ যাচ্ছে, তাহলে দুইটা শূন্য বাদ যাওয়া মানে কি একের পরে দুইটা শূন্য দ্বারা ভাগ করা। তাহলে 100 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 35 পাবো। কয়েক সেকেন্ডে কিভাবে অ্যান্সার বলে দিতে পারবো সেটা হচ্ছে, এই যে 3500 আছে, এই 3535 এর পরে কয়টা শূন্য? দুইটা শূন্য। এই জায়গায় শুধু 35 আছে, তাহলে এই 35, তাহলে বাকি আছে কি দুইটা শূন্য। তাহলে একের পরে দুইটা শূন্য দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? এই জিনিসটা পাবো। এখন যদি এটা এরকম কিছু থাকতো, এটাকে ভাগ করতে হবে কোন একটা সংখ্যা দিয়ে, এটা সমান হচ্ছে 74। তাহলে এটা আমরা কিভাবে অ্যান্সার বের করতাম? যে এই জায়গায় 74, এই যে প্রথম দুইটা সংখ্যা, তারপরে এই সংখ্যার পরে কয়টা শূন্য? চারটা শূন্য। তাহলে এই একের পরে এই চারটা শূন্য বসাবো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। খুব অল্প সময় আমরা বের করে ফেলতে পারলাম। ওকে, এইরকম করে যে কোনো সংখ্যা থাকুক, আমরা একটা সিস্টেম বা পদ্ধতি শিখলাম, সেই পদ্ধতিতে এবার যে কোনো সংখ্যা থাকুক আমরা সেটা সমাধান বের করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। শূন্যস্থানের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যখন একটি বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, সেটাকে আমরা কি বলবো? এই বাক্যটাকে কি বলবো? এটাকে বলা হয় খোলা বাক্য। এটা তো চিন্তা করো এরকম, যে আমরা বললাম যে 12 কি একটা জোড় সংখ্যা, এটা বলা হলো, এই সত্য না মিথ্যা? সত্য। যদি বলা হয় 7 একটা বিজোড় সংখ্যা, তাহলে সেটা কি? সত্য। আবার যদি বলা হয় 9 একটা জোড় সংখ্যা, সেটা কি? মিথ্যা। তাহলে কোনো কিছু দেয়া থাকলে, লেখা উল্লেখ থাকলে সেটাকে আমরা কি বলতে পারতেছি? সত্য বা মিথ্যা একটা বের করতে পারতেছি। তাহলে এইবার যদি কোনো কিছু দেয়া নাই, এটা ফাঁকা, এরকম একটা ফাঁকা, কোনো কিছু দেয়া নাই এখানে, এটাকে আমি বললাম এটা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা। তাহলে এটাকে সত্য না মিথ্যা এটাকে আমরা নির্ণয় করতে পারবো? পারবো না। এটাকে কি বলা হবে? খোলা বাক্য। খোলা বাক্য মনে থাকবে? ওকে, তাহলে যদি কোনো কিছুকে আমি দেয়া থাকে, তাহলে এই কোনো সংখ্যা বা কোনো কিছু উল্লেখ করা থাকে, তাহলে আমি সেটা কি সত্য হবে অথবা মিথ্যা হবে। যে এটাকে জোড় সংখ্যা বললাম সত্য, যদি বিজোড় সংখ্যা বলতাম তাহলে সেটা মিথ্যা। কিন্তু যদি কোনো কিছু দেয়া না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? খোলা বাক্য। আশা করি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আর কোনো সমস্যা হবে না। 25 সালের বৃত্তি পরীক্ষার 3 নাম্বার শূন্যস্থানটা হচ্ছে 7, 11, 19 এর গসাগু সমান ফাঁকা করে কত বসবে। তাহলে এটা কত হবে সেটা হচ্ছে আমরা এখন বের করবো। একটু সংখ্যাগুলো তাকাই, এই যে 7, 11, 19 তিনটা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। কেন 1 হয় সেটা প্রশ্ন হতে পারে। এবার একটু দেখি, এই যে 7 হচ্ছে, এই যে 7 গুণ 1, আর এটা ছাড়া আর কোনো নাই। মৌলিক সংখ্যা হচ্ছে 1, এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এটাকে আমরা নর্মালি মৌলিক সংখ্যা বলি। তাহলে এই 11 একই রকম, এই 11 গুণ হচ্ছে 1, আবার এই 19 হচ্ছে এই 19 গুণ 1। তাহলে গসাগু বের করার জন্য যেটা কমন, তিনটার ভিতরে কমন আছে এমন সংখ্যা কি? এমন সংখ্যা হচ্ছে 1। তাহলে এটা গসাগু করতে হবে 1। তাহলে আমরা যেটা বললাম যে মৌলিক সংখ্যা, যত বড় বড় মৌলিক সংখ্যাই হোক, এটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি এটা মৌলিক সংখ্যা, এর গসাগু সবসময় কি হবে? 1 হবে। কারণ 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা এর ভিতরে কি হবে না? কমন হবে না। তাহলে এটা গসাগু হচ্ছে। এবার যদি বলা হয় 3, 5, 17, এই সংখ্যাগুলো গসাগু কত? প্রশ্ন হচ্ছে এরকম, 3, 5, 17 এই সংখ্যাগুলোর গসাগু কত?
তাহলে এই তিনটাই কি, যে 3 ও মৌলিক সংখ্যা, 5 এবং 17, এই দুটোও কি মৌলিক সংখ্যা। তাহলে এগুলোর গসাগু কত হবে? 1 হবে। এটা হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 25 সালের বৃত্তি পরীক্ষা 4 নম্বর শূন্যস্থানটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে ড্যাশ হয়, মানে ফাঁকা জায়গায় কি হবে সেটা লিখতে হবে। এখন আমরা যদি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এই জিনিসটা চিনি, তাহলে এই জিনিসটার অ্যান্সার খুব সহজে বলতে পারবো, বা সামনের পরীক্ষায় যদি এরকম কিছু আসে সেটা আমরা অ্যান্সার করতে পারবো। আমরা মনে রাখবো, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর সবসময় বড় হয়, লব সবসময় কি ছোট হয়। যদি এই জায়গায় আমি হর যদি 5 ধরি, তাহলে এটা যদি আমি 3 ধরি, তাহলে হরের মান বড়, লবের মান ছোট, মানে লব থেকে হর কি হবে? বড় হবে। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশে আরো উদাহরণ যদি দেই, যে এই জায়গায় আমি ধরলাম 7, তাহলে এই জায়গায় কত ধরলাম? 6। তাহলে এই হরের মান বড়, হর থেকে যদি সবসময় লবের মান ছোট হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা আমরা লিখি যে হর বড় আর লব হচ্ছে কি ছোট, এটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। মানে লবের থেকে সবসময় হর কি হবে? বড় হবে। তাহলে এই যে প্রকৃত ভগ্নাংশের হর সবসময় কি লব থেকে বড় হইতে হবে, বড় হইলেই কি হবে? এটা প্রকৃত ভগ্নাংশ বলা হবে। তাহলে এই জিনিসটাকে এরকম করে বলে সেটাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। এখন এই যে তোমাদের 26 সালের বৃত্তি পরীক্ষাতে এরকম আসতে পারে যে অপ্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে কি হয়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কিরকম হবে? প্রকৃত উল্টা। প্রকৃত ভগ্নাংশ যেরকম লবের মান সবসময় ছোট, হরের মান সবসময় বড় হয়, তাহলে সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। আর অপ্রকৃত ভগ্নাংশে সবসময় কি হরের মান ছোট, লবের মান বড়। যে একটা মান আমি ধরলাম 12 আর হরের মান, আর লবের মান তার থেকে বড়, তার থেকে বড় মানে আমি ধরলাম 13 বা 14 বা যে কোনো কিছু এর থেকে বড়, তাহলে এটাকে আমরা কি বলবো? অপকৃত। তাহলে অপকৃত ভগ্নাংশ এটা হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ কোনটা? যদি এরকম কোনো কিছু থাকে যে 4/5 এটাকে বলা হয় কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ চিনলাম, অপ্রকৃত ভগ্নাংশ চিনলাম, এবং হচ্ছে মিশ্র ভগ্নাংশ চিনলাম। তো এই জায়গা থেকে আমরা বলতে পারবো যে এখানে পরীক্ষায় আসছে প্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে কি, আমরা কি লিখছি যে হর, এই যে হরের মান লব থেকে কি হবে? সবসময় বড় হবে প্রকৃত ভগ্নাংশে। আর অপ্রকৃত ভগ্নাংশে যদি একই রকম থাকতো, শুধু সামনেটা অ লেখায় দিত, যে অপ্রকৃত ভগ্নাংশের হর সবসময় লব থেকে কি যখন ছোট হবে, তখন কোনো কিছু যদি সামনে পরীক্ষা আসে সেটা আমরা সহজে অ্যান্সার করতে পারবো। এবার আমরা এর পরের প্রশ্নে যাই। 5 নম্বর শূন্যস্থানটা হলো 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। এটা হচ্ছে এই ফাঁকা ঘরে, ফাঁকা ঘরের জায়গায় কত, সেটা অ্যান্সার বের করতে হবে। তাহলে এই যে 32% বলছি, আমরা খুব অল্প সেকেন্ডেই আমরা সেটা অ্যান্সার বের করতে পারবো। এই যে 32% মানে কি? 100-এ 32, এই যে এরকম দেখি 32% মানে কি? 100-এর ভিতরে কত? 32। তাহলে এই 32 সংখ্যা কত? অর্ধেক না? 16। এই যে 32-এর অর্ধেক হচ্ছে 16, তাহলে 100-এর অর্ধেক কত হবে? 100-এর অর্ধেক 50। আবার দেখি, এই যে 32% মানে হচ্ছে 100-এর 32, তাহলে এই যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যাটা কত? 32-এর কত? অর্ধেক। তাহলে এই ফাঁকা জায়গাটা কি হবে? এই যে নিচে যে সংখ্যাটা আছে 100-এরও অর্ধেক হবে, তাহলে 100-এর অর্ধেক কত? 50। তাহলে এটি আমরা কি বসাচ্ছি এই জায়গায়? 50 বসাই দিচ্ছি। এটা একটা, এটা হচ্ছে সহজে মানে দেখি অ্যান্সার বলে দেওয়া, যেহেতু এটা 1 নম্বরের প্রশ্ন, সেটা এই জন্য আমরা যত তাড়াতাড়ি করতে পারি। সেটা শুধু তোমাদের বৃত্তি পরীক্ষা আসছে এরকম না, এই টাইপের প্রশ্ন 14-15 বছর পরে তোমরা ফেস করতে পারবা যারা চাকরি পরীক্ষা দিবে, কারণ এই টাইপের প্রশ্ন অহরহ আসে। বিসিএস বা বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন সরকারি চাকরিতে এরকম প্রশ্ন রেগুলার আসে। তাহলে তুমি আজকে যা শিখতেছো সেটা শুধু আজকের জন্য নয়, এটা ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে, সেইভাবেই তোমাকে শেখানো হচ্ছে। এটা তো শর্টকাট শিখলাম এভাবে।
কিন্তু যদি রিটেনে আসে তখন সেই প্রশ্নটা কিভাবে সমাধান করব সেটা একটু শিখে রাখি। তাহলে ড্যাশ জন লোকের এরকম বলছে না যে ধরো এটা জানবো, ড্যাশ জন লোকের 32% হচ্ছে কি সমান সমান 16। তাহলে এটাকে আমরা সমীকরণ আকারে লেখার চেষ্টা করি। ধরি এই জায়গায় হচ্ছে ক, তাহলে ক এর 32% সমান সমান হচ্ছে কত? 16। তাহলে এই যে এর মানে আমরা জানি ক, তাহলে এটাকে আমরা এরকম করে দিতে পারি, ক গুণ হচ্ছে এই যে 32% মানে কি 100 এর 32। তাহলে এই জায়গায় সমান হচ্ছে, তাহলে এই জায়গায় সমান হচ্ছে 16। এটা এই জায়গায় দেয়া আছে 16 জন লোক হলো এত জন লোকের 32%, তাহলে এত লোক আমি ধরে নিচ্ছি সেটা ক, এর 32% সমান হচ্ছে কত? 16। এটা সমীকরণ আকারে। তাহলে কোন একটা প্রশ্নকে সমীকরণ আকারে কিভাবে লিখতে হয় সেটা আমরা এই জায়গায় শিখলাম। ওকে, এবার একটু দেখো তো, তাহলে আমার দরকার আসলে কি এই ফাঁকা করে জায়গাটার মান বা ক এর মানটা বের করা। তাহলে ক আমি রেখে দিলাম, ক এর সাথে এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। ওকে, তাহলে ওই পাশে গেলে সেটা কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ক সমান সমান কি হবে? 16 ভাগ হচ্ছে এরকম যে 32 এরকম। তাহলে এটাকে যদি আমি ভাগ চিহ্ন থাকলে আমরা কি কাটাকাটি করতে পারি না, তাহলে আমি এটাকে গুণ চিহ্ন করবো। তাহলে ভাগের বিপরীত বা উল্টা হচ্ছে গুণ। তাহলে এই জিনিসটা অলরেডি তোমরা সবাই জানো যে ভাগ থাকলে গুণ চিহ্ন যদি দিতে চাই তাহলে কি উল্টে যায়। তাহলে 100 উপরে আর 32 কি নিচে। এটা আসলে তাহলে এই যে দেখো, এই 16 দ্বারা এই 32 কে কাটাকাটি করলে কত? 2। আবার এই 2 দ্বারা 100 কে কাটাকাটি করলে কত? 50। তাহলে আমরা কত পাবো এই জায়গা থেকে? 50। তাহলে এই জায়গায় কত হবে? 50 হবে। তাহলে কি হবে যদি এটা এই প্রশ্নটাই যদি 4 নাম্বারের প্রশ্ন হিসেবে আসতো, তোমাদের বৃত্তি পরীক্ষা একটু পরে আমরা দেখবো যেরকম 4 নাম্বার বা সৃজনশীলের এরকম 2টা 3টা থাকে, সেই জায়গাগুলোতে এরকম প্রশ্ন দিতে পারে। তখন সেটা কিভাবে সমাধান করবা, যেহেতু শূন্যস্থানে আসছে সেটা সহজে সমাধান করে আমরা একটা পদ্ধতি দেখলাম। আবার যদি সেটা রিটেনে বা বড় প্রশ্ন হিসেবে আসে সেটারও সমাধান কিভাবে করতে হবে সেটা আমরা শিখে রাখলাম। আশা করি এই রিলেটেড অন্য কোনো যে কোনো কিছু দেখ, খালি সংখ্যাগুলো চেঞ্জ হবে। ধরো গত বছর আসলো 16 জন, এখন যদি তোমাকে বলা হয় 48 জন লোক হলো দেশ এর, দেশ জন লোকের 96%, তাহলে সেটাকে আমরা কি বলবো? ওই রকম করে নিজে এটা দিয়ে এরকম করে কাজ করবো, যে কোনো কিছু আসলে সেটা তো আমরা সমাধান বের করতে পারবো। এই হচ্ছে প্রক্রিয়াটা আমরা শিখে রাখলাম। এবার 6 নাম্বার শূন্যস্থানটা হলো 1.6 হলো 0.1 এর ড্যাশ একক, বা এই যে ফাঁকা করে সমান কত একক। তাহলে এইটা এত কত গুণ বা কত একক সেটা আসলে একক বলা। প্রশ্নটা আরেকবার করো, 1.6 হলো এত এর ড্যাশ একক বা এত গুণ বা কত গুণ আসলে কত একক, এটা বুঝাচ্ছি, জানতে চাইছি তোমার কাছে। তাহলে সেটা কিভাবে অ্যান্সার করবো? এইরকম যে দশমিক থাকলে দশমিকটা উঠানোর আমরা চেষ্টা করবো। প্রথমিক কাজ হচ্ছে দশমিকটা উঠা। এরকম সংখ্যা থাকলে বলা হলো যে দশমিক উঠিয়ে তারপরে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে দশমিকটা উঠাবো কিভাবে সেটা প্রশ্ন হতে পারে। তাহলে সেটার জন্য এরকম চিন্তা করো, ঠিক আছে? তো এই দশমিকটা তুমি কি কত দ্বারা গুণ দেবো তাহলে চিন্তা করো। তাহলে দশমিকের জন্য একটা এক লিখলাম, তারপরে সংখ্যা কয়টা আছে ডান দিকে? একটা, তাহলে 10 দ্বারা গুণ করবো। তাহলে এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি সমান সমান কত পাবো? 16 পাবো। আবার একই রকম এই যে এই জায়গায় তার সাথে কত দ্বারা গুণ দেবো? এই যে দশমিকের জন্য একটা এক, এরপরে সংখ্যা কয়টা আছে ডান পাশে? একটা, তাহলে একটার জন্য একটা শূন্য। তো এই জায়গায় কি পাবো? এক পাবো। তাহলে এই পাশে পাচ্ছি আমরা এক, এই পাশে পাচ্ছি কত? 16। তাহলে এই একের কত গুণ? 16, 16 গুণ। তাহলে এই যে এটা এবার একটু, তাহলে এই জায়গায় কত হবে? 16 একক। এটা যদি দশমিক না উঠাতাম তাহলে কি হইতো? 1.6 0.1 কত পার্সেন্ট এটা হিসাব করে একটু কঠিন হতো। তুমি চিন্তা করা প্রসেসিং একটু কি গন্ডগোল হইতে পারতো। কিন্তু এখন তুমি চিন্তা করো, তোমার 1 টাকার একটা কয়েন আছে, তাহলে 16 টাকা হইতে কয়টা লাগবে? কয়েন 16টা কয়েন হলে সেটা কি হবে? 16 টাকা হবে। তাহলে একের কত গুণ? 16, 16 গুণ। তাহলে এটা 16 গুণ বা 16 একক। এটা হচ্ছে ওইভাবে চিন্তা করতে পারি। আর দশমিক থাকলে সেটা এইভাবে চিন্তা করতে পারতাম না। তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা কিভাবে চিন্তা করবো সেটা কি বুঝছি। এবার আমরা সমাধান করব 2025 সালে
বৃত্তি পরীক্ষায় আসা শূন্যস্থানে যে 7 নম্বর প্রশ্ন সেটা সেটা একটু দেখো। এই জায়গার ভিতরে বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের ফাঁকা, এই ফাঁকা জায়গায় কত হবে, মানে কত গুণ বা কি হিসাব সেটা বের করতে বলা হয়েছে। তাহলে সেটা আমরা কিভাবে সমাধান করব? এইরকম একটা প্রশ্নের সমাধান আমরা করতে হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্নে। সেই জায়গায় আমরা বেসিক ব্যাসার্ধ কাকে বলা হয়, ব্যাস কাকে বলে, পরিধি কাকে বলে, সবকিছু দেখছি। সেই জায়গায় আমরা শিখছি এরকম, একটু দেখো আমরা বৃত্তের চিত্র আরেকবার একটু আঁকার চেষ্টা করি। ওকে, তাহলে এটা একটু গোলাকার হবে, সব পাশে সমান হবে। হাতে যেহেতু আঁকছি একটু অন্যরকম হয়েছে। ওকে, তো এইবার এইটা, তাহলে এই জায়গা থেকে এটাকে বলা হয় কি ব্যাসার্ধ। ব্যাসার্ধকে রেডিয়াস বা আর দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আর ব্যাস কাকে বলা হয়? ব্যাস হচ্ছে এই যে এই জায়গা থেকে কেন্দ্র দিয়ে যাবে, এই যে এটা থেকে, এই যে এই জায়গা থেকে এই যে পুরোটা, এই পুরাটাকে, এই যে এই এখান থেকে এই যে এখান পর্যন্ত এটাকে বলা হবে কি ব্যাস। এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত কি আর, মানে সমান দূরত্ব। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। আর এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সব দিকে সমান দূরত্ব হয়, তাহলে সেটা বৃত্ত হয়। তাহলে এই বৃত্তের এই ব্যাস কাকে বলা হবে? ব্যাস হচ্ছে এই জায়গায় একটা আর এই জায়গায় একটা আর, দুটাকে আমরা একসাথে করলে কি পাবো? 2r। আর ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে শুধু এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে শুধু r। তাহলে এই যে ব্যাস, ব্যাস আসলে ব্যাসার্ধের কত? এই যে এটা, এই ব্যাসার্ধের কত এটা? দুই, দুই গুণ মানে কি 3 গুণ। এটা কি বোঝা যাচ্ছে? তাহলে একটা আর কে কত দ্বারা গুণ করলে আমরা কি পাবো? ব্যাস পাবো। 2 দ্বারা গুণ করি। যদি উল্টা প্রশ্ন আসতো, এই ব্যাসার্ধটা সামনে থাকতো, ব্যাসটা পরে থাকতো, তখন কি হতো? প্রশ্নটা হয়ে যেত এইরকম, বৃত্তের ব্যাসার্ধ তার ব্যাসের কত, এটা আগে একটা ছিল, এখন উল্টে এইবার একটা পরীক্ষা, এইবার 26 সালে পরীক্ষা হওয়ার পরে এরকম প্রশ্ন আসতেই পারে। তাহলে সেটাতে কি ব্যাসার্ধ আগে, তাহলে এই জায়গা আর এই ব্যাস, তাহলে ব্যাসের আসলে কি, তাহলে ব্যাস আসলে আমরা কি জানি? 2r। তাহলে এই ব্যাসার্ধ এই ব্যাসে কত? অর্ধেক, মানে প্রথম যেটা সেটা পরেরটা সাপেক্ষে চিন্তা করতে হবে, এই যে লাস্টে যেটা আছে সেটা সাপেক্ষে, তাহলে এইটার কত? এটা অর্ধেক। এটা সাপেক্ষে যদি চিন্তা করবো তাহলে 2r এর অর্ধেক না, তাহলে এই জায়গায় আমরা কি লিখতাম? সেটা অর্ধেক। তাহলে সবসময় চিন্তা করবো কোনটা, এই যে লাস্টে যেটা আছে সেটার সাপেক্ষে প্রথমটা। তাহলে এই আর এর সাপেক্ষে 2r কত? দ্বিগুণ বেঁধে আমরা এটা দেখছি। এখন ব্যাসের সাপেক্ষে ব্যাসার্ধ কত? অর্ধেক। এই জায়গায় 2r, এটা হচ্ছে r, তাহলে এটাকে আমরা কি বলবো? অর্ধেক। তাহলে এটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হয়, অনেকেই বলে যে ব্যাস আর ব্যাসার্ধ এটা কখন কি বলবো, এটা কাছ থেকে এটা মনে থাকে আর কি। তাহলে আজকের পর থেকে এই রিলেটেড কোনো সমস্যা থাকবে না, কারণ আমরা অলরেডি জানছি যে কার সাপেক্ষে চিন্তা করবো, যেটা শূন্যস্থানের আগে থাকে যেই যেই লেখাটা সেটার সাপেক্ষে চিন্তা করবো। তাহলে এই জায়গায় কি দিয়ে আছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি? আর। এটার সাপেক্ষে আমি চিন্তা করলাম ব্যাস, প্রথমটা। ওকে, এইবার এই জায়গায় দেখো তো, এই যে ব্যাস দেয়া আছে, ব্যাস কত? 2r, এটার সাপেক্ষে ব্যাসার্ধ কি? অর্ধেক। এই জায়গায় আমি লিখছি কি? অর্ধেক। গুড। তাহলে আশা করি এই রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। এবার 8 নম্বর শূন্যস্থান দেখি 25 সালের বৃত্তি পরীক্ষায়, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের ড্যাশ বিন্দুতে মিলিত হয়, এ হচ্ছে প্রশ্ন। এখন আমাকে আগে চিনতে হবে রম্বস কাকে বলা হয়। রম্বস হচ্ছে বর্গের মতোই 4টা বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। কিরকম? এরকম 4টা বাহু সমান হবে কিন্তু কোণগুলো সমকোণ নয়, এরকম। তাহলে এটার কর্ণ কিভাবে পাবো আমরা? এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা কর্ণ, এই যে এটা। তাহলে এই যে কর্ণদ্বয় কোন বিন্দুতে মিলিত হলো আসলে দেখো তো, এই যে এটা কর্ণ, এই কর্ণটা এই যে এখানে আমরা ধরি, এই যে এ বি সি ডি, এই যে এবিসি একটা রম্বস। এটা কর্ণ দুইটা কি, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে কি এই যে বি থেকে টি, এই দুইটা হচ্ছে কর্ণ। তাহলে এই বিডি কর্ণকে, যে বিডি কর্ণকে এই যে এসি কর্ণটা ঠিক মধ্যবিন্দুতে ছেদ করছে।
আবার এই যে এসি কর্ণটা আছে, এই কর্ণটাকে এই যে বিডি কর্ণটা ঠিক মধ্যবিন্দুতে ছেদ করছে। তাহলে এটা আসলে কর্ণদ্বয় পরস্পরের কোন বিন্দুতে মিলিত হয়? মধ্যবিন্দুতে। সবসময় মনে রাখবো আমরা সেটা, মধ্যবিন্দুতে। তাহলে কর্ণ কাকে বলা হয়? কর্ণ হচ্ছে কোনটা চতুর্ভুজের বিপরীত দুইটা শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে আমরা কি পাবো? এটা কর্ণ পাবো। এই যে দেখো, এই জায়গায় এটা শীর্ষ, এটা একটা শীর্ষ, তাহলে এই দুইটা শীর্ষবিন্দু, বিপরীত দুইটা শীর্ষবিন্দু। আর পাশাপাশি শীর্ষবিন্দু কোনটা? এই যে এ এর পাশাপাশি শীর্ষবিন্দু হচ্ছে বি, আর হচ্ছে ডি, দুইটাই পাশাপাশি। আর কিন্তু বিপরীত বলা হচ্ছে কোনটা? এ এর বিপরীত হচ্ছে সি, আবার একই রকম বি এর বিপরীত হচ্ছে ডি। তাহলে এই বিপরীত বিন্দু যদি মিলিত হয় সেটাকে আমরা কি বলবো? কর্ণ বলবো। তাহলে এই কর্ণদ্বয় পরস্পরের কোন বিন্দুতে মিলিত হয়? মধ্যবিন্দুতে বা মধ্যবিন্দুতে ছেদ করে। এটাকে আরেকটা ভাবে আমরা বলতে পারবো যে সমকোণে ছেদ করে। এই যে এইটাকে, এই যে এই জিনিসটা চিন্তা করি, এই যে একটা হচ্ছে একটা বাঁকা, এই যে আরেকটা হচ্ছে এইরকম। তাহলে এই যে মধ্যবর্তী কোণ কত? এই যে 90 ডিগ্রি। তাহলে মাঝে মধ্যে যদি কোণ দিয়ে আসে, সেটা কত? 90 ডিগ্রি কোণে ছেদ করে। সেটাও আমরা বের করতে পারবো। যদি বিন্দু না বলে যদি বলা হয় এত কোণে মিলিত হয়, তাহলে কত কোণে? 90 কোণে, বা এত কোণে ছেদ করে, এরকম যদি বলা হয় তখন সেটা আমরা কত? 90 ডিগ্রি কোণে বা সমকোণে এভাবে বলবো। তাহলে দেখো, তোমাদের প্রশ্ন আসছে একটা, কিন্তু এই রিলেটেড আর কি কি আসতেছে এই বেসিক জিনিসপত্রগুলো সহ বলা হচ্ছে। কারণ কি? যেন তোমার প্রস্তুতিটা হয় সর্বোচ্চ লেভেলের, একদম টপ লেভেলের প্রস্তুতি না হলে তুমি বৃত্তি পরীক্ষায় বৃত্তি আশা করতে পারবে না। তো সেই বৃত্তিটা যেন তোমার অনুকূলে আসে। তোমার প্রশ্নটা যদি, তোমার প্রস্তুতি যদি ভালো হয়, সর্বোচ্চ লেভেলে হয়, তাহলে প্রশ্নটা অনুকূলে আসবে। প্রশ্নটা অনুকূলে হইলেই তুমি কি সর্বোচ্চ নাম্বার পাবা পরীক্ষায়, তখনই তোমার বৃত্তি পাওয়ার সম্ভাবনা। আমি তোমাকে সেই জিনিসটাই কি করতেছি বারবার, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য যা যা দরকার তা আমরা সাপ্লাই দেবো, কিন্তু তুমি সেই বেসিক থেকে অ্যাডভান্স হয়ে যাবে। আমার এই পঞ্চম শ্রেণীর যে ব্যাচ আছে, তারা তাদের প্রস্তুতিটা ওইভাবেই নিচ্ছে যে এই প্রশ্নগুলো তারা খুব সহজেই সমাধান করতে পারতেছে। তুমিও যদি এইভাবে প্রস্তুতি নাও, তাহলে কি হবে? তোমার বৃত্তিরও সর্বোচ্চ প্রস্তুতি হবে। এই অঙ্ক পরীক্ষায় 100-তে 100 খুব ইজিলি পেতে পারবা, যদি তুমি এই বেসিক জিনিসপত্রগুলো নিয়ে, বেসিক থেকে অ্যাডভান্স সহ, যে আমরা যেভাবে পড়াচ্ছি একটা একবারে খুঁটিনাটি বিষয় সহ, সেইভাবে যদি তুমি প্রস্তুতি নাও, শিখো, তাহলে এই জিনিসপত্রগুলো কোনো সমস্যাই মনে হবে না। 2.5 ঘন্টার পরীক্ষায় তুমি 2 ঘন্টার আগে পরীক্ষা দেবে, দিতে পারবা, কারণ তুমি তখন এক্সপার্ট। তোমার বেসিক তখন 5 এর ভিতরে সীমাবদ্ধ নয়, সেটা চলে গেছে 8, 9 বা ইন্টারে। কারণ আমরা ধাপে ধাপে তাকে এমন এমন জায়গায় নিয়ে যাই, এমন আপডেট করি তার ভিত্তিকে, তার লেভেলকে, সে যেন এই জিনিসটাকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। ওকে, এবার আমরা পরের প্রশ্নতে যাই। নাম্বারের শূন্যস্থানটা হচ্ছে 1 মেট্রিক টন সমান কত কেজি? এই যে ফাটা করে কত, 1 মেট্রিক টন সমান হচ্ছে 1000 কেজি। এটা তোমাদের পরিমাপ অধ্যায়ে এই জিনিসপত্রগুলো আছে, যে 1 মেট্রিক টন সমান 1000 কেজি, 1000 কেজি। আবার কুইন্টালও আছে, কুইন্টাল। তাহলে এটার সাথে রিলেটেড প্রশ্ন এরকম আসতে পারে, ধরো 25 সালে এটা আসছে, 25 সালের বৃত্তি পরীক্ষায় আসছে 1 মেট্রিক টন সমান কত কেজি। এখন 26 সালে বৃত্তি পরীক্ষা থেকে আসতে পারে যে 1 কুইন্টাল সমান কত কেজি। তাহলে সেটা কি হবে অ্যান্সার? 1 কুইন্টাল, 1 কুইন্টাল হচ্ছে 100 কেজি। তাহলে এই বলতো, এই যে কুইন্টাল আর মেট্রিক টনের সম্পর্কটা তাহলে কি হবে? এই জায়গা হচ্ছে 100, আর এটা হচ্ছে 1000 কেজি। তাহলে 100-কে কত দ্বারা গুণ করলে, মানে এই কুইন্টালকে কত দ্বারা গুণ করলে মেট্রিক টন হবে? তাহলে এটাকে কত দ্বারা গুণ করলে, দেখো, 10 দ্বারা গুণ করলে কি হবে? 1000 হবে না? 100-কে 10 দ্বারা গুণ করলে কত? 1000 কেজি হয়। তাহলে এই যে এই 10 কুইন্টাল, মানে এই কুইন্টালকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো? মেট্রিক টন পাবো। তাহলে 10 কুইন্টাল সমান হচ্ছে 1 মেট্রিক টন। এটা
তাহলে এইরকম যদি কুইন্টাল আর মেট্রিক টন দিয়ে আসে সেটাও কি আমরা বের করতে পারবো। যদি এরকম প্রশ্ন আসে যে 1 মেট্রিক টন সমান 1.5 কুইন্টাল, তো সেটাকে আমরা বের করতে পারবো না? পারবো। তাহলে এই রিলেটেড 3টা জিনিস আমরা পড়লাম। এখন অনেকে শুধু কি করে মুখস্থ করে যে এই 10 কুইন্টাল সমান 1 মেট্রিক টন, তখন উল্টা হয়ে যায় পরীক্ষা হচ্ছে যে 10 মেট্রিক টন সমান 1 কুইন্টাল দিয়ে আসে বা উল্টা পাল্টা দিয়ে আসে, বুঝে যায়। কিন্তু তুমি আসলে কি না এটা মুখস্থ করলাম না, একটা কারণ জানলা, বেসিক সহ পড়লা কিভাবে যে 1 মেট্রিক টন সমান আমরা জানি 1000 কেজি, আর 1 কুইন্টাল সমান 100 কেজি। তাহলে এই মেট্রিক টনের সাথে কুইন্টালের সম্পর্কটা কি হবে? এই যে দেখো, এই যে কুইন্টাল কত দ্বারা গুণ করলে 1000 হচ্ছে, 10 দ্বারা গুণ করলে 100কে 10 দ্বারা গুণ করলে 1000 হচ্ছে। তাহলে এইটাকে যদি 10 দ্বারা গুণ করি মানে 10 কুইন্টাল করি, তাহলে সেটা কি হবে? 1 মেট্রিক টন হবে। সিম্পল। তাহলে এটা কি তোমার মুখস্থ করা লাগতেছে না? কিন্তু এই জিনিসটাকে অনেকেই মুখস্থ করে বারবার বারবার 1000 10 5000 10,000 বার পরে পরে আবার পরীক্ষার হলে করে পরে বলে ইসরে আমি তো পড়ছিলাম ভুলে গেছি। এই যে ভুলে গেছি, কেন ভুলে গেছি? কারণ এটা তো আমার বেসিক ক্লিয়ার না, এই জন্য আমি ভুলে গেছি। এই যে বেসিক তোমার ক্লিয়ার হলো, এবার কি এটা কি তুমি চাইলে আর বলতে পারবা? তোমার তো এটা ভুলার কোনো ব্যাপারই নাই, তুমি সেটা কি করলা? তুমি সিস্টেম শিখলা, পদ্ধতি শিখলা, তুমি বের করতে পারবা পরীক্ষা হলে। এই জিনিসটা কি তুমি রাফের জায়গাতে একটু লিখতে পারবা যে 1 মেট্রিক টন সমান এত, 1 কুইন্টাল, এইভাবে লিখো। 30 সেকেন্ড সময় নাও, 1 মিনিট সময় নাও, তাও তুমি সঠিক অ্যান্সার করো। সেটা কি তোমার পরীক্ষা হলে তো কি বললাম যে তুমি পারলে 2 ঘন্টার আগে শেষ হবে, তো তোমার হিউজ সময় আছে পরীক্ষা হলে। কিন্তু যারা পারে না তারা কি 2.5 ঘন্টাও দিতে পারে না। নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে। ওকে, এবার আমরা এর পরের প্রশ্নে যাই। দেখো, আমরা শুধুমাত্র কিন্তু বলে যেতে পারতাম যে এই একটা প্রশ্ন এরকম, এটা এটা মুখস্থ করে ফেলো, এরকম না। আমরা কিন্তু এই রিলেটেড আর কি কি আছে, কিভাবে আসতে পারে সেগুলো সব বলতেছি। কেন বলতেছি? তোমার যেন এই রিলেটেড প্রশ্ন আসলে কোনো সমস্যা না হয়, তোমাকে আটকাতে না পারে, তোমার বৃত্তি যেন আল্লাহর রহমতে সিকিউর হয়, সেই চেষ্টাটা আমি করতেছি। এবার 10 নম্বরের প্রশ্নটি হচ্ছে 1976 সালের ফেব্রুয়ারি মাসটি কত দিনে ছিল? যে ফাঁকা জায়গায় কত। তাহলে এটা আমরা চিন্তা করবো এটা কি লিপ ইয়ার বা অধিবর্ষ কিনা। আমরা এই একই রিলেটেড অধিবর্ষ নিয়ে প্রশ্ন ছিল হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্নে। তাহলে এটা দেখো আবার শূন্যস্থানেও আসছে। তাহলে এইটা তারা কি বুঝতেছো যে এই অধিবর্ষ তোমাদের এই যে 26 সালের যে বৃত্তি পরীক্ষা সেই পরীক্ষাও আসার সম্ভাবনা যে কোনো ভাবে কোনো না কোনো কোনো না কোনো ভাবে আসার সম্ভাবনা বেশি। ওকে, তাহলে যদি আসে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করবো সেটা একটু দেখো। এই যে আমরা কি বলছি নৈর্ব্যক্তিক প্রশ্নে যে অধিবর্ষ বা লিপ ইয়ার বের করার জন্য লাস্টে 2টা সংখ্যা চিন্তা করতে হবে। এই যে 76 সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা, নিঃশেষে বিভাজ্য হলে সেটা অধিবর্ষ বা লিপ ইয়ার। আর লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয় বা একদিন বেশি হয়। তাহলে এবার দেখো এই যে 76, তাহলে এই যে 76 কে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটা কি হবে? 1 4 9 36। তাহলে এটা কি নিঃশ্বাসী বিভাজ্য হয়? তাহলে নিঃশ্বাসী বিভাজ্য যদি হয় তাহলে এই 1976 সংখ্যাটা কি অধিবর্ষ বা লিপ ইয়ার। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাসটা কি 28 দিনের পরিবর্তে কয়দিন হবে? 29 দিনে। তাহলে এটা কি 29 দিন হবে। এতটুকু কি বলছি? তো এটা কি খুব কঠিন ছিল? না। জানলে কঠিন না, কিন্তু না জানলে যে এটা কিভাবে চিন্তা করবো, কিভাবে করবো। আমরা কিন্তু নৈর্ব্যক্তিকে এটাও বলছিলাম, মনে আছে? যে শুধু ফেব্রুয়ারি মাস না বলে বছরও বলতে পারে। 1976 সালে বছরটি কত দিনে হয়েছে? তাহলে এটা কি 1976 সালে আমরা দেখবো এটা কি অধিবর্ষ কিনা বা লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার হয়, যেহেতু আমরা দেখছি লিপ ইয়ার, তাহলে সেটা কি ফেব্রুয়ারি মাসে একদিন বেশি ছিল। একদিন বেশি মানে কি 365 দিনের পরিবর্তে 366 দিন। খুবই